নমস্কার, সেরা 11 নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। বাংলায় ফল 4 মে, ফলতায় ভোট 21 মে। ফলতায় কি কমিশনের বজ্র আঁটুনি ফসকা গেল? এত বাহিনী, এত অফিসার, উত্তরপ্রদেশ থেকে পুলিশ অবজারভার, তারপরেও কেন এমন পরিস্থিতি হলো যার জেরে গোটা ফলতা বিধানসভা কেন্দ্রে ফের ভোট করাতে হচ্ছে? এর দায় কার? কেন দায়িত্বে থাকা অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করছে না কমিশন? উঠছে প্রশ্ন। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে ফলতা বিধানসভা কেন্দ্র। 29 এপ্রিল শেষ দফায় এই কেন্দ্রে ভোট হয়। কমিশনের দাবি, ফলতার 285টি বুথের মধ্যে প্রায় 70টি কেন্দ্রের ভোট নিয়ে নানা অভিযোগ জমা পড়ে। সেই সব অভিযোগ খতিয়ে দেখেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত। 21 মে ফলতায় ফের ভোট, 24 মে গণনা। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লেখেন, বাংলা বিরোধী গুজরাটি গ্যাং এবং তাদের পোষা জ্ঞানেশ কুমাররা 10 বার জন্মালেও ডায়মন্ড হারবার মডেলে সামান্য আঁচড় কাটতে পারবে না। তোমাদের যা কিছু আছে সব আনো, ভারত সরকারকে চ্যালেঞ্জ করছি, ফলতায় এসে লড়ো। সবচেয়ে শক্তিশালী দিল্লির কোনো গডফাদার থাকলে তাদের পাঠাও, যদি সাহস থাকে ফলতা থেকে ভোটে লড়ে দেখাও। শুধুমাত্র সরকারি আধিকারিকদের উপরে, শুধুমাত্র পর্যবেক্ষকের উপরে কিংবা নির্বাচন কমিশনের উপরে দায় চাপিয়ে দিলে চলবে না। বহু দেশে তো নির্বাচন হয়, সেখানে তো কোনো কেন্দ্রীয় বাহিনী থাকে না। পশ্চিমবঙ্গের বাঙালিদের লজ্জা যে সাজোয়া গাড়ি ঢুকছে এখানে। সুতরাং যেটা হয়েছে সেটা সেখানকার মানুষের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত করার জন্যই হয়েছে। আমরা সেই পদক্ষেপকে স্বাগত জানিয়েছি। ফলতায় পুনর্নির্বাচনের পরিস্থিতি তৈরি হলো কেন? এটা কি কমিশনের বজ্র আঁটুনি ফসকা গেল? এই প্রশ্নটা উঠছে কারণ ফলতায় তো আয়োজন কিছু কম ছিল না। ছিল প্রচুর কেন্দ্রীয় বাহিনী, ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার পুলিশ অবজারভার অজয় পাল শর্মা। উত্তরপ্রদেশ থেকে আসা এই পুলিশ অবজারভার তো ভোটের আগে থেকেই কোমর বেঁধে ময়দানে নেমেছিলেন। जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। এত সবের পরেও ফলতায় এত অভিযোগ কিভাবে? অনেকেরই প্রশ্ন, কমিশন বাহিনী, এত অফিসার, এত আয়োজন, তারপরেও ফলতায় কেন ফের ভোট করাতে হচ্ছে? কেন ফের ভোট করানোর মতো পরিস্থিতি তৈরি হলো? সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যদি এত রিগিং হয়ে থাকে তাহলে আপনারা ভোটের দিন রিয়াক্ট করলেন না কেন? মুজরো সিংহম কি করছিল? এত সেনা, আধা সেনা, সাঁজোয়া বাহিনী কি করছিল? ঘুম ভাঙলো 3 দিন পর। রাজনৈতিক ছক্কসে প্রহসনের সিদ্ধান্ত নিলেন এই জ্ঞানেশ কুমার অ্যান্ড কোম্পানি। সমস্ত বুথ থেকে কমপ্লেন এসছে। কত বছর ধরে ওখানকার লোক ভোট দিতে পারে না। পঞ্চায়েত হোক, বিধানসভা হোক, পৌরসভা হোক আর লোকসভা হোক, কোনো ভোট দিতে পারে না। আগের দিন রাত্রেবেলা সবার বাড়ি থেকে আর ভোটার কার্ড ছিনিয়ে নেওয়া হতো, কেউ ভোট দিতে পারতো না। মানুষ প্রতিবাদ করেছে যে ওকে ধমকানো হচ্ছে, তো নিশ্চিত ছিল ওখানে ভোট হওয়া। ভালোই হয়েছে। ভোট ঘোষণার পর থেকে দফায় দফায় বদলি করে কমিশন। পুলিশ এবং প্রশাসনের খোল নলচে বদলে দেয়। 15ই মার্চ ভোট ঘোষণা। 15ই মার্চ মাঝরাতে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে বদলে দেয় কমিশন। 16ই মার্চ আরও 3 গুরুত্বপূর্ণ পদে বদল। রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতার পুলিশ কমিশনার। পরের দিন 17ই মার্চ আবারও বদল। এডিজি দক্ষিণবঙ্গ, এডিজি উত্তরবঙ্গ, 4 কমিশনারেটের সিপি এবং 12 জন এসপি। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদেও বদল করা হয়। আইএএস, আইপিএস থেকে ডব্লিউবিসিএস, পুলিশ প্রশাসনের 600-রও বেশি অফিসার বদলি করেছে কমিশন। একদিকে বদলি, আরেকদিকে নিয়োগ। প্রতিটি বিধানসভা আসনের জন্য একজন করে জেনারেল অবজারভার নিয়োগ করে কমিশন। জেলায় জেলায় নিয়োগ করে পুলিশ অবজারভার। এত কিছুর পরেও ফলতায় ঠিকমতো ভোট না হওয়ার অভিযোগ কিভাবে? কেন ফের ফলতায় ভোট করাতে হচ্ছে? শেষ দফায় ফলতায় নির্বিঘ্নে ভোট হলে তো আর এই পুনর্নির্বাচনের দরকার পড়তো না।
সেটা যে করতে হচ্ছে তার দায় কার? যেসব অফিসাররা ফলতায় দায়িত্বে ছিলেন তারা কি করছিলেন? কমিশনের অফিসাররা কি দায় এড়াতে পারেন? সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে কেন পদক্ষেপ করছে না কমিশন? অনেকেই তুলছেন এই সব প্রশ্ন। He can be anybody. He can be DO. He can be CEO. He can be RO. He can be observer. একজন অবজার্ভার যে আছেন, সাপোজ 300 বুথ আছে, ইনচার্জ আছেন, হি ইজ নট সাপোজ টু গো টু ইচ এন্ড এভরি বুথ ইচ এন্ড এভরি টাইম। বাট যদি অবজার্ভার যদি এমন দেখছেন কি হ্যাঁ গন্ডগোল দেখলাম এন্ড ওটা লিখলেন না, ওটা এটা প্রুভ হয়ে গেছে কি উনি জানতেন না, তবে স্যার করলেন না, তো অবজার্ভার উপর অ্যাকশন হতে পারেন না। ভাই নট? নোবডি ইজ অ্যাবাভ দ্য ল। নিউজ 18 বাংলা। ফের কালীঘাট থানার ওসি বদল, 24 ঘন্টার মধ্যে 3 ওসি। গৌতম দাসকে সরিয়ে চামেলি মুখোপাধ্যায়। এবার চামেলি মুখোপাধ্যায়কে সরিয়ে কালীঘাট থানার ওসি করা হলো বলাই বাগকে। তিনি পোলেরহাট থানার অতিরিক্ত ওসি পদে ছিলেন। ফের ওসি বদল কালীঘাট থানার, 24 ঘন্টায় 3 ওসি। চামেলি মুখোপাধ্যায়ের জায়গায় কালীঘাট থানার নতুন ওসি বলাই বাগ। কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের পোলেরহাট থানার অতিরিক্ত ওসি ছিলেন বলাই বাগ। শনিবার সাসপেন্ড করা হয় কালীঘাট থানার ওসি গৌতম দাসকে। থানায় বসে উর্দি পরে আগ্নেয়াস্ত্র হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গৌতম দাসকে সাসপেন্ড করে লালবাজার। এরপরই কালীঘাট থানার দায়িত্ব দেওয়া হয় চামেলি মুখোপাধ্যায়কে, যিনি উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি পদে ছিলেন। সেই বদলের পরে 24 ঘন্টাও কাটল না, আরও একবার কালীঘাট থানার ওসি বদল। চামেলির বিরুদ্ধে একাধিক অভিযোগ পায় কমিশন, লালবাজারকে বলে খতিয়ে দেখতে। এরপরই ফের ওসি বদল, উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি পদে ফিরে যেতে বলা হয় চামেলিকে। গণনার ঠিক আগের দিন কালীঘাট থানার ওসির দায়িত্ব দেওয়া হলো বলাই বাগকে। গত 36 দিনে 3 বার কালীঘাট থানার ওসি বদল করা হলো। এ রাজ্যে ভোট ঘোষণা হয় 15ই মার্চ। 29শে মার্চ প্রথমবার বদলানো হয় কালীঘাট থানার ওসিকে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উৎপল ঘোষকে কালীঘাট থানার ওসির দায়িত্ব দেওয়া হয়। সেই নিয়োগের 1 মাসের মধ্যেই উৎপলকে সরিয়ে দেয় কমিশন। 25শে এপ্রিল কালীঘাটের নতুন ওসি করা হয় গৌতম দাসকে। শনিবার গৌতমকে সাসপেন্ড করে লালবাজার। তার জায়গায় কালীঘাটের ওসি করা হয় চামেলি মুখোপাধ্যায়কে। 24 ঘন্টার মধ্যেই ফের বদল, এবার কালীঘাট থানার ওসি করা হলো বলাই বাগকে। নিউজ 18 বাংলা। গণনার আগে গরম, শনিবার রাতে বিধাননগর কলেজে স্ট্রং রুমের বাইরে তৃণমূল বিজেপির হাতাহাতি, স্লোগান পাল্টা স্লোগান। বর্ধমান এবং মুর্শিদাবাদে স্ট্রং রুমের বাইরে উত্তেজনা। স্ট্রং রুমের বাইরে মুখোমুখি তৃণমূল বিজেপি, স্লোগান পাল্টা স্লোগানে হাওয়া গরম। বচসা দিয়ে শুরু, তারপর হাতাহাতি। শনিবার রাতে বিধাননগর কলেজের স্ট্রং রুমের বাইরে এভাবেই হাওয়া গরম হয়ে ওঠে। এই কলেজে রয়েছে 3টি বিধানসভা আসনের ইভিএম। শনিবার তখন রাত 9টা। অভিযোগ, বিজেপির ক্যাম্প অফিসে নিজেদের পতাকা লাগায় তৃণমূল, যা তৃণমূল মানতে নারাজ। এ নিয়ে পরিস্থিতি গরম হয়ে ওঠে, শুরু হয় স্লোগান যুদ্ধ, তারপর হাতাহাতি। আমাদের চোখের সামনে ওরা একটা ওদের ক্যাম্প তৈরি করলো। তৃণমূল কংগ্রেসকে দেখে আমার না কষ্ট হচ্ছে। পয়সা নেই মনে হয় ওদের, পেশি তো নেই দেখতে পাচ্ছি। আমাদের তৈরি ক্যাম্পে নিজেদের ঝান্ডা লাগাচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করি না, তাদের মেকানিজম, তাদের বিষয়, যেভাবে তারা নির্বাচন করেছে, রাষ্ট্রপতি শাসনের আবহে নির্বাচন করেছে। এখানে আমরা তো কোনো ইনডিসিপ্লিন করছি না, ওরাও যা যাচ্ছে আমরাও ভেতরে যাচ্ছি। বিধাননগরের স্ট্রং রুমের বাইরে জমায়েত সরাতে মাইকিং শুরু করে পুলিশ।
এতে কাজ না হয় আনা হয় আরও জবান, লাঠি উঁচিয়ে ভিড় সরায় কেন্দ্রীয় বাহিনী। বর্ধমানে ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি, এখানে রয়েছে পূর্ব বর্ধমানের 5টি বিধানসভা আসনের ইভিএম। তৃণমূলের অভিযোগ, আউশগ্রাম কেন্দ্রের ইভিএম যে ঘরে রাখা, রবিবার সকালে সেখানে 1 ঘন্টারও বেশি সময় বন্ধ ছিল সিসি ক্যামেরা। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। জেলা নির্বাচনী দফতরে অভিযোগ জানায় তৃণমূল। সকাল 9:22 থেকে শুরু করে 10:37 পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা 13 মিনিট ধরে কোনো সিসিটিভি ক্যামেরা চলেনি। আরও ম্যাডাম থেকে শুরু করে ডিএম ম্যাডাম থেকে শুরু করে সবাইকে আমরা কমপ্লেন করেছি। আমরা টেকনিশিয়ানদের কাছ থেকে জানতে পারছি যে ওখানে কোনো ফুটেজই সেভ হয়নি। তাহলে এটা যে কি চক্রান্ত বা কি হচ্ছে আমরা কিছু ভেবে উঠতে পারছি। টেকনিক্যাল ফল্ট হয়েছিল, টেকনিক্যাল ফল্টের জন্য ক্যামেরাগুলো অফ হয়ে গিয়েছিল, আর আমরা দাঁড়িয়ে থেকে ওই ক্যামেরাগুলোর টেকনিক্যাল ফল্টটা ঠিক করিয়েছি। আমরা গিয়ে দেখেছি যে স্ট্রং রুমের সিলটা ইনট্যাক্ট আছে, সেখানে সিএপিএফ কেন্দ্রীয় বাহিনী যেভাবে থাকার কথা সেইভাবে থেকে ওনারা গার্ডিং করছিলেন। মুর্শিদাবাদের জঙ্গিপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, এখানে রয়েছে 6টি বিধানসভা কেন্দ্রের ইভিএম। তৃণমূলের অভিযোগ, শনিবার এখানে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় সিসি ক্যামেরা। এ নিয়ে তৈরি হয় ক্ষোভ। হাওড়ায় বিবেকানন্দ ইনস্টিটিউশন, এখানে রয়েছে 3টি বিধানসভা আসনের স্ট্রং রুম। তৃণমূলের অভিযোগ, শনিবার রাতে সেই স্ট্রং রুমে ঢোকেন বেশ কয়েকজন বহিরাগত। সিসি ক্যামেরার ফুটেজে সেই ছবি ধরাও পড়েছে বলে দাবি। আমাদের অভিযোগ আমরা অলরেডি ইসিআইকে জানিয়েছি, আরওকে জানিয়েছি, ডিএম ম্যাডামকে জানিয়েছি, পুলিশ অবজারভারকে জানিয়েছি যে আমাদেরকে না জানিয়ে কেন এই কাজ করা হলো। ওদের এই রাত্রিবেলা টেন্ডেন্সিটা কেন, ইভিন আমাদেরকে জানাবে না কেন? আজকে ওনারা জেনে গেছেন যে ওনারা হেরে যাচ্ছেন বলে এখন অনেক গল্প ওনারা তৈরি করবেন। এই গল্পর যতই গল্প উনি তৈরি করেন, মানুষ ওনাদেরকে অস্বীকার করে দিয়েছে। পশ্চিম বর্ধমানে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুম, এদিন গণনা কেন্দ্রের বাইরে নির্বাচন কমিশনের স্টিকার লাগানো একটি গাড়ি আটকান তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থকরা। উদ্ধার করেন একটি খাম, তার মধ্যে মোবাইল ফোন। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুম, এখানে রয়েছে উত্তর কলকাতার 7টি বিধানসভা কেন্দ্রের ইভিএম। গণনার আগের দিন এখানে নিরাপত্তার কড়াকড়ি। দক্ষিণ কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল, এখানে রয়েছে হেভিওয়েট কেন্দ্র ভবানীপুরের ইভিএম, যার নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশে 6 লাখ। নিউজ 18 বাংলা। এক্সিট পোলে কনফিউজড মানুষ। কে হাসবেন শেষ হাসি? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? কোন দিকে জনমত? কার দখলে বাংলার সিংহাসন? এক্সিট পোলের পর এবার ফলাফল। সকাল থেকে বিশ্ব মজুমদারের সঙ্গে দেখুন বাংলার কুরুক্ষেত্র। 4 মে সকাল 6টা থেকে। আগামীকাল রেজাল্ট আউট, তার আগে আজ ফের ভবানীপুর বিধানসভার কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল নেত্রী। গণনা পর্ব ঘিরে চূড়ান্ত সতর্কতা তৃণমূলের অন্দরে। সোমবার ভোটের ফল, রবিবার মন্দিরে মন্দিরে। আগামীকাল রেজাল্ট আউট, আর তার আগে আজ ফের ভবানীপুর বিধানসভার কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল নেত্রী। সোমবার ভোটের ফল, রবিবার মন্দিরে মন্দিরে বিজেপির প্রার্থীদের পুজো। ভোট পরীক্ষা শেষ, এবার রেজাল্টের পালা। বাংলার কুরুক্ষেত্রের ফল সোমবার, তার আগের দিন রবিবার মন্দিরে মন্দিরে পুজো বিজেপি প্রার্থীদের। এদিন ভবানীপুরের লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী।
সমস্ত গণনা কর্মীকে বলবো একদম সজাগ থেকে সতর্ক থেকে আপনাদের যে প্রসিডিওর আছে যথাসময়ে ঢোকা এবং ঠিকঠাক করে কাউন্টিং করা, ইভিএম এর মেশিনে যা স্কোর আছে তার সেটা আরো টেবিল পর্যন্ত একই যাচ্ছে কিনা এগুলো দেখে নাও। প্রচন্ড সজাগ সতর্ক থাকা, কোনো চাপের কাছে মাথা নত না করা। দিলীপ ঘোষ এবার খড়গপুর সদরে বিজেপির বাজি। এদিন খড়গপুরের জগন্নাথ মন্দিরে তিনি পুজো দেন। কাশীপুর বেলগাছিয়া বিধানসভা আসনে বিজেপির প্রার্থী রিতেশ তিওয়ারি। এদিন তিনি লেক কালীবাড়িতে পুজো দেন। 12 মাসই মায়ের কাছে আছে, আজ নতুন নয়। কি মনে হচ্ছে? 100% বিজেপির রাজ্যে সরকার গঠন করবে। কাশীপুর বেলগাছিয়া থেকে জিতবো নিশ্চিতভাবে বলতে পারি। আসানসোল দক্ষিণ কেন্দ্রে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল বার্নপুরের বাড়ি ময়দানের একটি মন্দিরে এদিন তিনি পুজো দেন। মন্দিরে তো হিন্দু হয়ে তো মন্দিরে আমরা সবসময়তেই পুজো দিই। বাড়ি থেকে বেরোনোর সময় বাড়ির ঠাকুর ঘরে প্রণাম করে, বাবা মা তাদেরকে প্রণাম করে আমরা হিন্দু ছেলেমেয়েরা আমরা এটাই শিখে এসেছি। শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ এদিন দলীয় কর্মীদের নিয়ে মা মনস্কামনা মন্দিরে পুজো দেন। ভারতীয় জনতা পার্টির বিধায়ক এবং বিধায়ক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, প্রত্যেকেই মন্দিরে পশ্চিমবঙ্গের মানুষের জন্য আশীর্বাদ প্রার্থনা করতে মায়ের পুজো দিতে এসেছি। মায়ের কাছে যে আমাদের কামনা, মায়ের কাছে যে আশীর্বাদ আমরা প্রার্থনা করছি, আমাদের পশ্চিমবঙ্গ যেন নতুন রূপে আগামীকাল তার সূর্যোদয় হয়। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী নীলাদ্রি শেখর দানা। এদিন তিনি ভৈরব স্থান মন্দিরে পুজো দেন। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পদ্মপ্রার্থী শীতল কপাট। ঘাটালের একাধিক মন্দিরে তিনি পুজো দেন। জলপাইগুড়ি থেকে জঙ্গলমহল ভোটের ফল প্রকাশের আগের দিন মন্দিরে মন্দিরে পুজো দিলেন বিজেপির প্রার্থীরা। নিউজ 18 বাংলা। ভোটে যেই জিতুক না কেন, সোমবার গণনার দিন লন্ডভন্ড হতে পারে বাংলা। রাজ্য জুড়ে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তীব্র ঝড়ে লন্ডভন্ড হতে পারে গণনা কেন্দ্র, এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা বেশি রয়েছে 4 তারিখেই, এবং তীব্রতা বাড়ার সম্ভাবনা আছে। দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের পরিমাণও বাড়বে 4 তারিখে। দমকা হাওয়া কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। চৌঠা মে সোমবার রাজ্যের 293টি আসনে ভোটের ফল ঘোষণা। ভোটে যারাই জিতুক, বাংলা জুড়ে হতে পারে তাণ্ডব। তাণ্ডব দেখাতে পারে কালবৈশাখী। আবহাওয়া দফতরের এমনই পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার রাজ্যের সব জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড হতে পারে মালদা। উত্তরবঙ্গের 2 জেলা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণের 3 জেলা হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর 24 পরগনায়। রাজ্য জুড়ে এই ঝড় বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা বেশি রয়েছে 4 তারিখেই এবং তীব্রতাও বাড়ার সম্ভাবনা আছে। দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বৃষ্টিপাতের পরিমাণও বাড়বে 4 তারিখে। দমকা হাওয়া কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জায়গাতেই। দমকা হাওয়ার প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে 4 তারিখে মেনলি মালদা এই সাইডটায়। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে। 23 এপ্রিল প্রথম দফার ভোটে চড়া রোদ। 29 এপ্রিল শেষ দফায় মেঘলা আকাশ, নানা জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি। 2রা মে ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম 2 বিধানসভা কেন্দ্রের 15 বুথে ফের ভোট হয়। সেদিনও সকালে রোদ, বিকেলে বৃষ্টি। 4 মে সোমবার 293টি আসনের গণনা। এদিন রাজ্য জুড়ে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী। তীব্র ঝড়ে লণ্ডভণ্ড হতে পারে গণনা কেন্দ্র, এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভোটের গণনার দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই কালবৈশাখীর ঝড়, উত্তরবঙ্গের মালদায় ঝড়ে লণ্ডভণ্ড হতে পারে এমনই পূর্বাভাস রয়েছে। গণনার দিন কার্যত কালবৈশাখী ঝড়, বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা উত্তর এবং দক্ষিণবঙ্গ 2 বঙ্গেই। ক্যামেরায় সঞ্জয়ের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।